Assalamu alaikum, ladies and gentlemen. Good evening and good morning at the same time because it is already in morning in Bangladesh. Welcome to this live. আমি খুবই ব্যস্ত ছিলাম, তবে মারাত্মক কিছু খবর আছে যেগুলো আপনারা আমার আগে অনেকে জেনে ফেলেছেন বা আপনারা অলরেডি এটা আমাকেও দিয়েছেন, প্রচার করতেছেন আপনারা। এবং এই খবরগুলো যে আজকে ঘটেছে আমি কল্পনা করতে পারিনি, কারণ আমি সকাল থেকে আমাদের উইকেন্ড সানডে নাম্বার ওয়ান ফ্যামিলি ডে বলতে গেলে এভরি উইক, রাইট? শুক্রবারে আমাদের ঈদের দিন বলি, সানডে আমাদের ফ্যামিলি ডে বলে বিদেশে আমরা সবাই যারা আছি আপনারা নিশ্চয়ই জানেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এমন কিছু ঘটনা, উৎফুল্ল ঘটনা, আবার দুঃখজনক এবং ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে নিশ্চয়ই আপনারা জানেন। প্রথমেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম পুলিশের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল যে পুলিশের পোশাক পরা সেই বেনজিরকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে দুবাইয়ে। আমি সরকারকে ধন্যবাদ দেই, যারা এই গ্রেফতারে বা এই টোটাল বিষয়ে সংশ্লিষ্ট আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডেফিনেটলি বেনজিরকে খেয়ে দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট। এই টোটাল প্রসেসটা ইন্টারিম গভর্নমেন্টই শুরু করেছিলেন, তাদেরকেও ধন্যবাদ। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছা না থাকলে ইট উডন্ট বি পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বেনজির গ্রেপ্তার হয়েছে দুবাইয়ে। বাংলাদেশের পুলিশের সবচেয়ে কুখ্যাত বদমাইশ এবং সন্ত্রাসী এবং ভারতীয় এজেন্ট প্রেতাত্মা এবং চরিত্রহীন যে পুলিশকে, বাংলাদেশের পুলিশকে ধূলিসাৎ করে দিয়েছিল। এবং আজকের এই যে পুলিশের মাধ্যমে যে খুন খারাপি বা যত অন্যায় অবিচার মানে আপনার হয়েছে বাংলাদেশে এই আপনার এই আওয়ামী লীগের সময়, এবং শেখ হাসিনার ডান হাত বলে খেত এই লম্পট বেনজিরকে গ্রেফতার করেছে আপনার এই ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে, অবভিয়াসলি অন দ্য রিকোয়েস্ট অফ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট। হোয়াট এ নিউজ ফর বাংলাদেশিস, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে, বিকজ তাদের আন্তরিকতা না থাকলে ইট উডন্ট বি পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং পুলিশের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকেও ধন্যবাদ। মনে আছে আমি যখন আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড বলি, আমি জানেন তো আপনি সাবেক পুলিশের আইজিপি যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম আমি, মনে আছে আপনাদের? অফ দ্য রেকর্ড অনেক কথা বলেছিলেন বেনজিরের, শুধু এটুকু বললাম, এর চেয়ে বেশি আর বলবো না আমি। এই কুখ্যাত বদমাইশটা কি করেছে পুলিশে, এটা মানে আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। অনেক ঘটনা তারা প্রকাশ করে নাই, মানে পুলিশের যারা ইন্টারনাল রিপোর্টে তাদের ভিতরেই তারা সীমাবদ্ধ রেখেছে, অথবা গভর্নমেন্টের বিভিন্ন বাড়ি বা মানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টসের ভিতরেই তারা এগুলো মানে সীমাবদ্ধ রেখেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট বেনজির গ্রেপ্তার হয়েছে। এখানেই শেখ হাসিনার জন্য আতঙ্ক, ভারতীয় প্রেতাত্মাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এখান থেকে শুরু। ওয়াই? বিকজ এক এক করে এদের প্রত্যেকটাকে ইন্টারপোলের মাধ্যমে আমরা আপনার ধরে মানে বিচারের সম্মুখীন করতে হবে। কসাই আপনার এই যে কামাল, যেটা মানে আসাদুজ্জামান কামাল, তাকেও যে কোনভাবে, যদিও ভারতে আছে, ইটস নট গোনা বি পসিবল, বা যে কোনভাবে হোক না কেন, এবং শামীম উসমান আছে আমেরিকাতে, এই প্রত্যেকটা মাফিয়াকে ধরে নিয়ে আসতে হবে আমাদের সেফটির জন্য, আমাদের নতুন প্রজন্মের সেফটির জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য। কেননা কন্টিনিউয়াসলি এরা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি শেখ হাসিনাকে যদি সম্ভব হয় তাকেও এভাবে ধরে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এর বিকল্প বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুনি, লুটপাটকারী, বিশেষ করে খুনি, গুমকারী, বাংলাদেশকে ভারতের প্রেতাত্মা বানানোর যত ষড়যন্ত্রকারী যতটা আছে প্রত্যেকটাকে ধরে এভাবে নিয়ে আসা উচিত। আমি 2 দিন আসতে পারি নাই, আই ওয়াজ সুপার বিজি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরো একটা সবচেয়ে দুঃখজনক খবর আছে, মানে একের পর এক খবরগুলা বাংলাদেশের মানুষের জন্য, মানে সরকারের জন্য আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে ইট ইজ ব্যাড, বাট ফর দ্য লং রান অফ দ্য ইন্টারেস্ট অফ আ কান্ট্রি অ্যান্ড ফর দ্য ন্যাশন, লেডিস এন্ড জেন্টলম্যান, it has a positive outcome and it is pretty pivotal. Let me tell you, বাংলাদেশের উপদেষ্টা, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা 2 দিন আগে যিনি বলেছিলেন ভারতের পুশিন ইচ্ছাকৃতভাবে নয়, আপনারা সবাই ক্ষুব্ধ হয়েছেন, আমি কথাই বলি না এখন পর্যন্ত, আমার সময় ছিল না টু বি অনেস্ট উইথ ইউ। আপনারা জানেন 2 দিন আমি লাইভে আসতে পারি নাই, এখন আসতাম না যদি এই গরম খবরগুলো না হতো আপনাদের সাথে মনের ভাবটা শেয়ার করার জন্য। কারণ আমি আসলে যাইতো একটা জায়গাতে, সো যে কোনো সময় ফারদিন আক্রমণ করে ফেলতে পারে এইসব। বাট এখন মানে আপনার ঘটনা হলো যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ, যিনি, যাকে সবাই বর্তমান সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি এই ভারতের সরকারে, ডক্টর জাহিদ সাহেব, উনাকে ভারতে হেনস্থা করা হয়েছে এয়ারপোর্টে। এবং উনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে উনি না গিয়ে, ইমিগ্রেশন পাস না করে, উনাকে এতটা জিজ্ঞাসাবাদ তারা করেছে, উনি পাসপোর্ট চেয়ে নিয়ে এসে বাংলাদেশে উনি চলে এসেছেন। অর্থাৎ তাকে কিভাবে হেনস্থা করছে, একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ পদের একজন ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত অফিস করা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাকে তথ্য উপদেষ্টা, তাকে যেভাবে হেনস্থা করেছে, ধিক্কার দেয় ভারতীয় ইমিগ্রেশনকে, ধিক্কার দেয় ভারতীয় আপনার সরকারকে। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে বুঝতে হবে, মানে আপনারা যারা ভারতের ওকালতি করেন, দালালি করেন বসে বসে,
আপনারা যারা জামাত নিধনে ব্যস্ত আছেন এখন এই মুহূর্তে, আপনারা ভারতের প্রেসক্রিপশন আওয়ামী লীগের মতো মানে বর্তমানে বাস্তবায়ন করতে চান, আমি আবার বলছি জামাত বিষয়ে আমার কথা আছে, আমি বলেছি যা বলেছি আপনারা সবকিছু জানেন কেন বলেছি, আমার মানে আমি বাংলাদেশের ভালোর জন্য আমি এগুলো বলেছি, নাম চেঞ্জ করার জন্য জামাতকে। এবং এই যে ব্যস্ততার এই যে কাজে জড়িত, এবং এখানে মনে করা হচ্ছে যে জামাতের ইসলামী ব্যাংক সবকিছু ডক্টর জাহির সাহেবের পরামর্শ অন্যতম। উনি মনে করেন যে উনি বামপন্থী মানুষ এবং উনি মানে এক ধরনের ওই লেভেলের আওয়ামী লীগ টাইপের মানুষ উনি, সুতরাং উনি মনে করেন আর কি, মানুষে মনে করে, এবং মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন ডক্টর জাহিদ, এবং সরকারের জন্য নট এ গুড সাইন তার স্টেটমেন্টগুলো, ইট ডাজন্ট হেল্প দ্য গভর্নমেন্ট এট অল, বা পার্টিকুলারলি প্রধানমন্ত্রীকে বা জিয়া পরিবারকে। আমি আপনাকে বলি এখন উনার জন্য কি এটা দরকার ছিল? আমি মনে করি জাহিদ ভাই আপনার দরকার ছিল এটা। আপনার বুঝতে হবে ভারত কি জিনিস, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি যে কয়েকদিন আগে বলেছেন পুশিন ইচ্ছাকৃত পাবে না, এটা আমাকে খুবই আঘাত করেছে। আমি খুবই মানে এক কথায় আমি বলতে আমি আমার হৃদয় রক্তকরণ হয়েছে আপনার এই বক্তব্য শুনে। সমালোচনা করি নাই, কিন্তু এটা আপনি বলেছেন, আমি আতঙ্কিত হয়েছি আপনার এই বক্তব্যে। আজকে আপনি দেখেন, আপনি আশা করি ইউ জাস্ট লার্ন এ লেসন ফ্রম দিস ট্রিপ, এবং আপনি বুঝবেন ভারত কাহাকে বলে এবং কত প্রকার কি কি, এবং আপনারা ভারতের দুঃসাহস নাই আপনাদেরকে এই ধরনের হেনস্থা করে ভবিষ্যতে যদি কাজ করতে পারেন, এবং এই শিক্ষাটাকে যদি মানে সত্যিকার অর্থে যদি কোনো কাজ করতে পারেন। আমি আপনাদেরকে ক্লিপটা শুনেন আপনারা মনোযোগ দিয়ে। দিস ইজ আনবিলিভেবল ঘটনা, এবং এই প্রথম একজন উপদেষ্টা পরিচিত সবার মানে ভারতীয় ইমিগ্রেশন এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে যেভাবে হেনস্থা করেছে, ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান বাকি যারা মানে বাংলাদেশি দেশপ্রেমিক তাদের অবস্থা কি হতে পারে। টেক এ লুক এট দ্যাট। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। উদ্ভূত এই পরিস্থিতির পর Guys, you see that? This is a shame for Bangladesh. It is a shame. What a shame for the nation. What a shame for the government. What a shame for the Prime Minister. What a shame for the Prime Minister's office, ladies and gentlemen. This is unbelievable. And at the same time, it is unacceptable. Unacceptable whatsoever. এই ঘটনাগুলা আপনি কি প্রমাণ করে আপনারা বুঝেন, এবং এখন বর্তমানে যারা আছেন, এবং এই যে ভারতীয় একটু আগে আমি বলেছিলাম যে একটা ভিডিও আমি টিকটকে দিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনার কোথায় মানে ফিরোজপুরে আপনার মানে কালী মন্দিরে যে ঘটনা ঘটিয়েছে আপনার ওই যে প্রদীপ কুমার মানে আইচ, যে তার নিজের উপাসনালয়ে মানে ভাঙচুর এবং চুরি করে সেটা মুসলমানদের উপরে বাংলাদেশকে সাম্প্রদায়িক বানানোর জন্য যে চেষ্টা ভারত লিপ্ত আছে এই মুহূর্তে। ধরেন রংপুরে যে কি হচ্ছে মন্দির হচ্ছে, কেন আমি এটা বিরোধিতা আমি মানে এই জায়গাতে মন্দির নির্মাণের বিরোধিতা করি। ওয়াই? বিকজ আমাদের চিকেন নেক একদম কাছাকাছি, এটা হবে রয়ের নাম্বার 1 স্টেশন, মানে আপনি যদি বলতে পারেন এটা, এবং এটা এই উদ্দেশ্যে এখানে করা হচ্ছে। 5% হিন্দু জনসংখ্যা, সেখানে কেন এই মন্দির করা হবে? এগুলা কিন্তু আমাদের রাজনীতিবিদরা 90% বুঝতে ব্যর্থ, যে কারণে আমরা সবচেয়ে বেশি পৃথিবীতে সেকেন্ড গাজা হওয়ার মতো যদি কোনো দেশ থেকে থাকে, যে কোনো সময় বাংলাদেশ হতে পারে। এটা আমি আপনাকে বারবার বলছি, এখন আমি আপনাদেরকে বলছি। ওয়াই? বিকজ আমরা যদি ঠিক মতো কাজ করতে পারতাম, আমাদের রাজনীতিবিদরা যদি মানে দালাল না হতো, মানে ভারতীয় দালাল না হতো, আমাদের এই অবস্থা কখনই হতো না। আমি বারবার বলছি, ভারত ইজ ওয়ান অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লেস কান্ট্রি, influence-less country on this planet. But yet they claim they are the most powerful country on this planet. That's not true at all. তারা এটা সত্য নয়, কিন্তু আমাদের দেশে শুধুমাত্র তাদের ইনফ্লুয়েন্স এবং পাওয়ার আছে। দেড়তইন ভাষায় গত ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করে গেছে, এগুলো যদি কন্টিনিউ করা যায়, ভারত বুঝতে মানে এটা মানে আপনার করতে পারবেন। তখন তো কোনো কিছু ঠিক ছিল না। একটা ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে দৌড়ের উপর রেখেছিল মোদী গভর্নমেন্টকে, এটা বাংলাদেশের ইতিহাসে মানে একটা মানে আপনার এই মানে অবিস্মরণীয় ঘটনা। যদিও যারা এটা দরিদ্র ছিলেন, এদের কাউকে ভারত মানে শান্তি থাকতে দিবে না, মানে এদেরকে ডিসরাপ্ট করার চেষ্টা করবে এদের ডেইলি লাইফ। কিন্তু আমরা যদি এদেরকে রক্ষা করতে চাই, মনে রাখবেন দেশপ্রেমিক মানুষ যারা আপনার জন্য কাজ করে দেশের জন্য, এদেরকে আপনি প্রোটেক্ট দিতেই হবে, সে যে দলের হোক না কেন, যারা দেশকে মানে ডিফেন্ড করবে। কেননা যদি এটা সবসময় যদি এরা এভাবে মানে সবসময় মার খায় বা বিপদগ্রস্ত হয়, তাহলে আর দেশপ্রেমিক এবং দেশ রক্ষাতে কেউ আর কখনোই দাঁড়াবে না। এর জন্য এদেরকে রক্ষা করতে হবে, এটা সরকারের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সেকেন্ড সবচেয়ে ভালো মানে যে জিনিসটা হলো, আমি আবার বলছি, রংপুরের এই যে মন্দিরটা এখানে হচ্ছে, এটার ভারত এটা কিভাবে পারমিশন পেল? আই হ্যাভ নো আইডিয়া। আমি সরকারকে বলবো, আপনারা যেন সবচেয়ে বেশি হিন্দু মানুষ আছেন সেই ধরনের কোনো জায়গায় আরো বড় একটা মন্দির করে দেন।
মানে ভারতীয় মানে হিন্দু ধর্মের আমার ভাই বন্ধু যারা আছে বাংলাদেশে তাদের জন্য নট এ প্রবলেম। বাট এখানে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যারা হিন্দু ধর্মের আছেন অলমোস্ট 90% তারা কোনো না কোনোভাবে ভারত তাদের স্বপ্নে সবসময়। এটা করা যাবে না, এদেরকে ফিরিয়ে আনতে হবে এই জায়গা থেকে, এটা বাংলাদেশি বানাতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় ডেঞ্জারাস একটা মানে মানে জায়গা আমাদের। আমরা এইখানে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। তারা ঘুমান বাংলাদেশে খান, বাংলাদেশে চলাফেরা করেন, কিন্তু স্বপ্নে দেখেন বাংলাদেশ এভাবে ঘুমে স্বপ্নে দেখেন বাংলাদেশ ভারতের দখলে চলে গেছে। সারাদিন তারা স্বপ্নে দেখেন। এটা আমি না জেনে নয়, এটা আমি আমার অ্যাসেসমেন্ট থেকে আমি বলছি। এটা আগে ছিল না এভাবে। এই আওয়ামী লীগ সরকারের সময় থেকে এই ধারণা হয়েছে এই দেশ ভারতের অধীনে যাওয়া দরকার, এবং উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান ঘটেছে এই উত্থানটাই বাংলাদেশে লেগেছে, যেটা আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা কি পরিমাণ ক্ষতি করে গেছে এই দেশের। যদি লেখাপড়া করা কোনো মানুষ এবং সেন্সিবল মানুষ এবং জ্ঞানী মানুষ থাকে, ঘুমাতে পারবেন না আপনি, ঘুমাতে পারবেন না আপনি। আর আপনার যদি সন্তান থাকে, আপনার যদি জেনারেশনস থাকে, আপনি এদের চিন্তায় ঘুমাতে পারবেন না, এদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কারণ এতটা ধ্বংস করে গেছে দেশটাকে, এতটা বিপদগ্রস্ত করে গেছে। আমি আবার বলছি, পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত দেশ এই মুহূর্তে হলো যে বাংলাদেশ। এখনো দেশকে ডিফেন্ড করার মতো আমাদের সময় আছে, তবে আমাদের রাজনীতিবিদ এবং সরকার যদি সচেতন হয়। কারণ কিন্তু আমার আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। তাদের কমিটমেন্টটা কি এখনো আমি বারবার আমরা বলছি, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, ইন্টারিম গভর্নমেন্ট বুঝেছে যে ভারত ইজ নট এ ফ্যাক্টর, ইট ইজ দ্য যে দে ডোন্ট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স। তাদের অবস্থা ভয়াবহ অবস্থা, আরো ভয়াবহ অবস্থা হবে যেভাবে তারা ধর্মীয় মানে উত্তেজনা ভারতে আছে, যেভাবে যা চলছে বর্তমানে মোদী গভর্নমেন্টের। ভারত বিপদগ্রস্ত রাষ্ট্র হিসেবে খুব শীঘ্রই আবির্ভূত হবে, এটা আপনি নিশ্চিত আমি আপনাদেরকে বলতে পারি। কেন জানেন? এই বিগেস্ট রাষ্ট্রগুলোতে এই যে সিরিয়া, ইরাক এবং এই যে লিবিয়া, কিভাবে এরা এই যে হাউ ডিড দে আই মিন এই যে মানে 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 কলাপসড, মানে তারা কিভাবে মানে ভেঙে পড়লো। এটা আমাদেরকে এটা জানতে হবে যে তারা এই বড় বড় রাষ্ট্রগুলো ভেঙে পড়লো কিভাবে। ইন্টারনালি যখন গুত্রে মানে শিয়া সুনি এই মারামারি চলছিল এই দেশগুলোতে মানে অনেক দিন থেকেই, একটা পর্যায়ে গিয়ে এই দেশগুলো মানে কলাপস হয়েছে। উই হ্যাভ টু ফাইন্ড আউট হাউ ডিড দে অ্যাচিভ অল অফ দিস স্টাফ। এটা আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে এটা মনোযোগ দিয়ে মানে রাখতে হবে। এখন আমি উৎফুল্ল এই আমার এই আপনার নিউজটা বেনজিরকে নিয়ে কত ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন, রাইট? বেনজিরকে নিয়ে কত ভিডিও আমরা বানিয়েছি, মনে নাই আপনাদের? বেনজিরের ঘটনা এক একটা ভিডিও তখন কি পরিমাণ ভাইরাল হতো আমাদের ফেসবুকে, যদিও এগুলো নাই এখন মানে চ্যানেলগুলো। আপনি তার খবরটা এখন আমরা শুনে আসি, এটা ভালোর জন্য এবং আমাদের খুশি হওয়ার মতো খবর এটা। দর্শক, যেমনটি শুনছিলাম যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথাটি বলছিলেন যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এই পর্যায়ে আমরা আবারও আমাদের সহকর্মী মহিম মিজানের কাছে যেতে চাই। তিনি বলছিলেন যেমনটি যে তার কাছে থাকা তথ্যগুলো। মহিম মিজান, আমরা শুনছিলাম সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন, এবার আপনার কাছে থাকা তথ্যগুলো শুনুন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে Shabash! That is the news we went to hear from the government, from the officials, from the Prime Minister, from the Home Minister, from the Foreign Minister. Ladies and gentlemen, এগুলাই আমরা চাই। যত কষাই ছিল। আচ্ছা শুনুন। অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025 ওকে, সো নাও ইউ সি দিস, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনটা, যে এই মানে তাকে রিকোয়েস্টটা আমি বলছিলাম না, ইন্টারিম গভর্নমেন্ট পাঠিয়েছিলেন। ইন্টারিম গভর্নমেন্ট এমন কিছু কাজ করে গেছে, অনেক সমালোচনা করবেন আপনি, করেন, কিন্তু মেক শিওর এই দেশটাকে ভারতের পকেট থেকে বের করে নিয়ে আনছে আপনার জুলাই বিপ্লব, এবং এট দ্য সেম টাইম ইন্টারিম গভর্নমেন্ট কিছু কাজ করে গেছে, আরও কাজ করতে পারতো। আমরা এদেরকে ডিসরাপ্ট করেছি। বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা মারাত্মকভাবে এদের চরিত্র হনে এমনভাবে ব্যস্ত ছিলেন, এরা কাজই করতে পারে নাই। আমি কয়েকজন উপদেষ্টার সাথে দেখা করেছিলাম, দেখা করার পরে আমি তাদের যে বিধ্বস্ততা দেখেছি, এবং তারা অভিযোগ করেছেন যে ভাই দেখেন এই কথাগুলো আমাদের বিরুদ্ধে বলে আমরা কিভাবে কাজ করি, এটা একটা মারাত্মক ক্ষতি করে গেছেন। আমি নাম বলতেছি না, তারা বুঝে না বুঝে আননেসেসারি যা ইচ্ছা তাই বলেছেন, এবং তারা দৌড়াছোয়ার বাইরে ভাবেছিলেন, এবং এরা নষ্ট করেছেন। আরো ভালো ভালো কাজ করতে পারতো এরা, যদি আমরা সত্যিকার অর্থে মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে থাকতাম। আমরা তাদের চরিত্রহীন, তাদের মানে পেটিকুটের ভিতরে কি আছে, তাদের প্যান্টের ভিতরে কি আছে তা নিয়েও আমরা আলোচনা করা শুরু করে দিয়েছি, যেখানে তারা এক ধরনের আমি নিজে দেখেছি, আমি তারা তো আমাকে বলেছেন এটা,
আমি আপনাদেরকে বলি। সুতরাং এই কাজগুলো যদি তারা ঠিক মতো আমরা সমর্থন দিতে পারতাম, গভর্নমেন্ট ডেফিনেটলি ধরেন স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া সাবেক, এবং এই যে মুস্তাফা ফারুককে নিয়োগ দেওয়া, এগুলো তো মানে উইয়ার্ড জিনিস ছিল, মানে ভেরি ভেরি মানে বিজার, যেগুলো এগুলো কিভাবে সম্ভব হয়? এই জন্য এই মেট্রিক পাস করে নাই, রাজনীতি রোজ জানে না ঠিক মতো, তাকে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। এগুলা যদি ডক্টর ইউনূস না করতেন এবং সব চিরাঙ্গি মানে একসাথে না আনতেন, বাংলাদেশ আরো ভালো কাজ করতে পারতো। চিরাঙ্গের ভিতরে বাঘ ছিল, দ্য টাইগার অফ বাংলাদেশ, কর্নেল অলি আহমদ, উনি যদি আনতেন, তাহলে পুলিশের যে রিফর্মসটা নজিরবিহীন ভাবে উনি করতে পারতেন। আনফর্চুনেটলি এখানে সবচেয়ে বড়, এখানে আমাদের মতো একজন মানুষ যদি কন্টিনিউ যোগাযোগ করতে পারতো টপ লেভেলে, আমরা বলেছিলাম কর্নেল অলি আহমদের মতো ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী দিলে টোটাল পুলিশকে উনি জেলে সাজিয়ে দিতে পারতেন এই 15 মাসে। কিন্তু আপনি এমন একজন মানুষকে নিয়ে আসছিলেন, উনি সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু উনি তো যোগ্য না। ইউ হ্যাভ মানে শুধু সৎ থাকলে আপনি যে কোনো বড় পোস্টে যোগ্য হতে পারবেন না। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। কিন্তু এই ঘটনাটা ঘটেছে। সুতরাং বেনজিরের এই ঘটনায় আমি আবার বলি যে এটা ইন্টারিম গভর্নমেন্টের কাজ। এই সরকার তারা মানে নিশ্চয়ই মানে করতেন কিনা আমি জানি না, তবে আমি সরকারকে অনুরোধ করব আপনাদের ভবিষ্যতের জন্য, দেশের ভবিষ্যতের জন্য কিছু কাজ করে যান। যতটা এদের মতো আছে মানে বেনজিরের মতো, বিশেষ করে বিপ্লব, হারুন, শামীম ওসমান, এদের প্রত্যেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করে যান আপনারা। এরা মাফিয়া, এদেরকে ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই। এরা কিভাবে, তারপরে আসাদুজ্জামান কামাল, তারপরে আপনার আরো যারা আছে, যদি এদেরকে বিচারে আওতায় আনতে পারেন, এদের কলিজা কাঁপানো কাজ হবে। এটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করছে, তবে সরকার নিশ্চয়ই বন্ধ করে নাই। যদি সরকার বন্ধ করতো তাহলে এই কাজটা নিশ্চয়ই হতো না ভাই। অত বেনজির উইল বি অ্যারেস্টেড, ইট ইজ নট উইল বি অ্যারেস্টেড, হি হ্যাজ বিন অ্যারেস্টেড, হি হ্যাজ the Dubai police has arrested him, I mean like an hour ago, 2 hours ago. Yes it is. So it's not will be, he has been arrested or just arrested, you can say that. So is so এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবং তারপরে কি, তারপরে আমি মনে করি যে বিপ্লব ভারতে আছে, বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে বিপ্লব, বিলিয়নস অফ ডলার, মানে বিপ্লব টু বি অনেস্ট উইথ ইউ, এরা সব ভারতে ইনভেস্ট করেছে, এবং এরাই এজন্যই ভারত চায় এই দেশটা তাদের দখলে। সরকার যদি দায়িত্বহীন ভাষায় ভারতকে না বলতে পারে, যেভাবে আমি সবসময় বলি, ইউ নো হোয়াট, উই বিলিভ অ্যান্ড রেসপেক্ট ইউর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, রাইট? We want India, the peace should be retained in India, but at the same time, do not meddle or interfere in with our internal affairs. Completely no, এবং ব্লক করে দেওয়া। যদি সরকার দায়িত্বহীন ভাষায় এটা বলতে পারেন, ভারতের বাপের ক্ষমতা নাই বাংলাদেশে কোনো কিছু করার। আমি আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া একটা পশম কিছু করার ক্ষমতা ভারতের নাই, একটা পশম। এটা আমি বারবার বলি, প্রতিদিন বলি আপনাদেরকে, কিন্তু আমরা জানি না আমাদের ভিতরে ভিতরে কি হয়। কিন্তু ডক্টর জাহিদ ভাই কি হইলো, বড় বড় মানে ভারতের বিষয়ে খুশি করার চেষ্টা করেছিলেন, ওইসে ফিরে আসেন, দালালি করতে যাবেন, বেজ্জতি হবেন। এবং এভাবেই ভারত কোনো দেশপ্রেমিককে পছন্দ করে না। ভারত তাদেরকে পছন্দ করে যারা বাংলাদেশের সাথে বেইমানি করে, যারা বাংলাদেশ বিরোধী বাংলাদেশে থাকে, এদেরকে ছাড়া ভারত কখনো। এজন্য আমি বারবার বলি, নিশ্চিত করবেন সকল মা বাবার প্রতি আমার অনুরোধ, যাই করেন ভারতীয় কোনো দাসী যেন বাংলাদেশে ক্ষমতা না আসতে পারে, এটা আপনারা কাজ করবেন, প্রতিদিন বক্তব্য দিবেন। হাল চাষ করেন, আপনি কৃষক, সো হোয়াট, আমরা চাই না কোনো ভারতীয় এজেন্ট দাসী বাংলাদেশের ক্ষমতায় আসুক, দ্যাট ইজ ইট। যদি ভারত থেকে মুক্ত রাখতে পারেন দেশকে ভারতীয় ষড়যন্ত্র অ্যাগ্রেশন থেকে, বাংলাদেশের জিডিপি তরতর করে দেখবেন কি কোথায় গিয়ে 4.1% এখানে এই মুহূর্তে। আমি আবার বলছি, যদি ভারতকে আমরা ট্যাকল করতে পারি, তারা যদি সাহায্য চায়, তাদের ইন্টারনাল টেরিটরি, ভারতের শান্তি সমৃদ্ধি, এনি হেল্প, উই শুড বি আপ ফর ইন্ডিয়া, বাট মেক শিওর আমাদের দেশের জন্য তারা কোনো কিছু করে। এবং ভারত এখান থেকে কোনোদিন সরবে না, কেননা তাদেরকে এমনভাবে আমরা নষ্ট করে ফেলছি, তাদেরকে শেখ হাসিনা এমন কাজ করে গেছে, প্রত্যেকটা জিনিসে ঢুকে দিয়ে গেছে যেখান থেকে। এবং এই সরকার যদি অপারেশন ক্লিন হার্ট আবার চালু না করে, আর ইচ্ছা না থাকে, তারা সদিচ্ছা, বাংলাদেশ থেকে ভারতকে বাঁচানো almost অসম্ভব হবে, but it is not late. It is a high time right now. If we can act right now, yes, we can protect or defend our sovereignty and our independence, ladies and gentlemen. That's what it is. So, অনেকগুলো খবরের ভিতরে সবচেয়ে ভালো খবর এবং উৎফুল্ল হওয়ার মতো খবর হলো, বাংলাদেশের পুলিশে খুন গুম প্রতিষ্ঠাকারী এই বেনজির এবং র্যাব দিয়ে, যাদের কারণে র্যাবের এই সুনামটা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। গুন্ডা পোশাক পরা অবস্থায় যে গুন্ডামি করেছে বাংলাদেশে, খুন করেছে, গুম করেছে, সেই বেনজির অবশেষে গ্রেপ্তার হয়েছেন। অনতিবিলম্বে তাকে বাংলাদেশে এনে বিচার করার অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা খুন গুমের বিচার বেনজিরের হোক। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি বলছি, আজকে আমাদের উৎফুল্ল হওয়ার দিন, এবং এটা আওয়ামী লীগের জন্য রেড সিগন্যাল। আরও যারা আছে, যদি ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সঠিকভাবে আমরা তাদেরকে একটু সময় দিতাম এবং এই কাজগুলো সবাই মিলে করতাম, আমাদের আরো ভালো কাজ এরা করে যেতে পারতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, এটাই আমাদের। এবং আপনারা অনেকে আছেন, আপনারা অনেক সময়
না বুঝে অনেক জিনিসে লাভ দেন এবং আইডিওলজিক্যাল পলিটিক্স ক্যান্সার আমাদের বাংলাদেশের জন্য প্রগ্রেসিভ পলিটিক্সের বাইরে গিয়ে দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান সো দুটো খবর একটা মানে একটা দুঃখ পাওয়ার মতো ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা আপনার জাহেদ সাহেব চলে আসছেন ওনাকে হেনস্থা করেছে দুবাই এয়ারপোর্টে সরি ভারতীয় এয়ারপোর্টে ইটস মাই ব্যাড ভারতে আর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কনফার্ম করেছেন বেনজিরকে ধরা হয়েছে বেনজির তুমি এখন কোথায় যাবা তোমার বাঁচার কোনো সুযোগ নেই এবং সরকারকে বলবো কোনোভাবেই যেন তাকে আর কোনো ধরনের সুযোগ মানে না দেওয়া আমার লাইট চলে গেছে